বোর্ডের উপরের দিক মানে দেখা যাচ্ছে না একটু। স্যার বোর্ডের উপরের দিকটা দেখা যাচ্ছে না, আর আলো পড়ে এখানে। অত উপরে লিখবো না, যেটুকু দেখা যাচ্ছে আমার মনে হয় কভার হবে। ঠিক আছে, এর উপরে আর 1 ইঞ্চি আছে, তোমরা যেটুকু দেখতে পাচ্ছ না। আমরা লাস্ট কোথায় ছিলাম একটু বলো দেখি কেউ। চেঞ্জ অফ অ্যাক্সিস কি আমাদের শেষ হয়েছে? তিনটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার মোটামুটি শেষ হয়েছে মনে হয়, ওই যে থিটা ডিগ্রিতে হ্যাঁ অ্যাক্সিস করলে কি হয় ওই পর্যন্ত করছিল। আচ্ছা, মনে হয় হোমওয়ার্ক দিইনি, তাই তো? হোমওয়ার্ক দিয়েছিলাম 3-4টা। জি স্যার, 3টা হোমওয়ার্ক দিয়েছিলাম। তিনটা হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, আমি একটা প্রবলেম বলি, একটু দেখো তো এটা হয়েছে কিনা। জি স্যার। আমি একটা প্রবলেম বলতেছি, দেখো এটা হয়েছে কিনা। ঠিক আছে, জি স্যার। তোমরা দেখবা। আচ্ছা, তার আগে দেখো এইটা কি হোমওয়ার্ক দিছি। ইফ দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস ইজ টার্ন থ্রু অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি and the origin remain unchanged, find the transformation equation x square plus 2 root 3 xy minus y square minus 2a square equal 0. এটা কি হইছে? জি স্যার, ওকে, স্যার করে দিছিলেন স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, এইটা আরেকটা প্রবলেম আমি বলি, সেটা হচ্ছে transform the equation 17x square plus 18xy minus 7y square minus 16x minus 32y minus 18 equals 0 to 1 in which there is no term involving xy and xy, both set of axes being rectangular. এই টাইপের কোনো কোশ্চেন হয়েছিল? না স্যার, এটা হয়নি স্যার। হ্যাঁ স্যার, ঠিক এটা আছে, দেখো আমরা এইটা একটু করব, করে আমরা তোমাদের হোমওয়ার্ক যেহেতু দেওয়া হয়ে গেছে, দেন আমরা আমাদের পরের টপিকসটাতে যাব, যে ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওইটাতে পরে যাব, এটা আগে শেষ করব। এইটা একটু বড়, আমি দেখো শুধু সংক্ষেপে যত করা যায়। plus 18x square minus 7x square minus 16x minus 31 minus 18 equals 0 to there is দেখো একটা কোশ্চেন আমি দেখছি, দেখা হয়েছে? আমি যেটা লিখছি আমি একটু পড়ি। ট্রান্সফর্ম করব দ্য ইকুয়েশন 17x স্কয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল 0। এই ইকুয়েশনটাকে আমরা ট্রান্সফর্ম করব টু ওয়ান ইন হুইচ, কিভাবে ট্রান্সফর্ম করব? দেয়ার ইজ নো টার্ম ইনভলভিং x y এবং xy টার্ম।
তাহলে এই ইকুয়েশনটাতে x এর কোনো টার্ম থাকবে না, y এর কোনো টার্ম থাকবে না, আর x y এর কোনো টার্ম থাকবে না। বোথ কেসে যে x y টার্মগুলোকে রিমুভ করার বোথ কেসেই কি হবে, সেট অফ এক্সিস বিং রেক্টেঙ্গুলার। অবশ্যই আমরা রেক্টেঙ্গুলার নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এই ইকুয়েশনটাতে x টার্ম রাখবো না, y টার্ম থাকবে না, এবং x y টার্ম থাকবে না। তো x টার্মকে রিমুভ করার আমাদের একটা টেকনিক ছিল, কিভাবে অরিজিন শিফট করলে x এবং y টার্মটা রিমুভ হয়ে যায়, কোন বিন্দুতে সেটা আমাদের বের করতে হয়। তো এখানে কোন বিন্দু দেওয়া আছে যে এই বিন্দুতে অরিজিন শিফট করতে হবে, দেওয়া নাই। তা আমরা প্রথমে ধরে নিব যে আমরা মূল বিন্দু 0 0 থেকে অরিজিনকে নিয়ে যাব কোথায়, hk তে। তাহলে এই ইকুয়েশনটাতে কি থাকবে না, তখন ফার্স্ট ডিগ্রি টার্মটা থাকবে না। সেই শর্তটা ধরে নিয়ে h এবং k এর মান বের করব। h k এর মান যদি আমরা পাই, তাহলে ওই বিন্দুতে এটা সাবস্টিটিউট করব, যে মূল বিন্দুতে ওইটাতে নিয়ে গেলে ইকুয়েশনটা x y না থেকে কি তৈরি হয়, নতুন একটা ইকুয়েশন তৈরি হবে। দেন ওই ইকুয়েশনটাতে কি থাকবে, x y টার্ম থাকবে। তো x y টার্মকে রিমুভ করে দেওয়ার টেকনিকটা আমাদের কি, যে এক্সিস গুলোকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। কততে, থিটাতে। তাহলে থিটার মান কত, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এক্স ওয়াই টার্মটা থাকবে না, এটা আমরা এ বি এবং এইচ এর মানের উপর ডিপেন্ড করে থিটা ইকুয়াল আমরা জানি হাফ tan ইনভার্স টুয়াইস এইচ বাই এ মাইনাস বি। ওই অ্যাঙ্গেলে যদি আমি এক্সিস গুলোকে রোটেট করি, তাহলে এক্স ওয়াই টার্মটা থাকবে না। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো টার্মও বাদ দিলাম আমরা প্রথমে মূল বিন্দু থেকে অরিজিনকে শিফট করে, এবং পরে আমরা কি করলাম, এক্স ওয়াই টার্মকে রিমুভ করলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পর। দেন ফাইনাল আমাদের অ্যানসারটা আসবে। তো আমরা দেখো তো, মনে করলাম এইচ কে বিন্দুতে মূল বিন্দু 0 0 থেকে, এটা একটু লিখতে হবে, মূল বিন্দু 0 0 থেকে এইচ কে তে আমরা অরিজিনটা শিফট করলাম, যাতে এই ইকুয়েশনটাতে ফার্স্ট ডিগ্রি টার্ম থাকবে না। তাহলে আমাদের x এর জায়গায় কত বসাইতে হবে, x1 h, আর y এর জায়গায় কত বসাইতে হবে, y1 k। এটা তো আমরা জানি ফর্মুলা। যেহেতু hk হলো বিন্দুতে অরিজিনটা শিফট করতেছি, তার মানে x x1 আলফা, y y1 বিটা। আলফা বিটা কত, hk। তাহলে এখন x এর মান এত, y এর মান এত, কোথায় বসাই দিব, এইটাতে বসাই দিব। এইটাতে বসাই দিলে x এর জায়গায় যদি বসাই দিই, তাহলে x1 h হোল স্কয়ার ইনটু 17, তারপর প্লাস 18 ইনটু x এর মান এত ইনটু y এর মান এত মাইনাস 7y স্কয়ার এত স্কয়ার। এভাবে কি হবে, একটা লম্বা সারণ তৈরি হবে। ওইটাকে আমরা a + b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাই দিব, গুণ করব, করে সিম্পলিফাই করব, করলে ফাইনালি এইটা আসবে 17x1 স্কয়ার প্লাস 18x1 y1 minus 74 7 আমরা 7y1 স্কয়ার তারপর প্লাস 34 is plus 18k minus 16, এটা হবে x1 plus 18x is minus 14k তারপর তো minus 32 y1 plus 17h square 17h square plus 18h minus 7k square minus 16h minus 32k minus 18 equal to 0. এটা কিভাবে আসবে, এই ইকুয়েশনটা থেকে আসবে, ওই ইকুয়েশনটা থেকে এটা আসবে যখন আমরা x এর জায়গায় বসাই দিব এইটা, y এর জায়গায় বসাই দিব y1 k। তাহলে ওই ইকুয়েশনটাতে বসাই দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করার পর কমন টমন নিলে এরকম একটা টার্ম আসবে 17x1 স্কয়ার প্লাস 18x1 y1 মাইনাস 7y1 স্কয়ার প্লাস 34h প্লাস 18k 34h প্লাস 18k মাইনাস 16x1 প্লাস 18h minus 14k minus 32y1 plus 17h square plus 18hk minus 7k square minus 16k minus 32k minus 18 equal কত 0। এই আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই ইকুয়েশনটাতে এই দুইটা টার্ম বসাই দিলে, কমন টমন নিলে এরকম একটা টার্ম আসবে। তা আমরা এটা ধরে নিয়েছিলাম কিভাবে, দেখো তো,
এটা আমরা ধরে নিয়েছিলাম যে মূল বিন্দুটা অরিজিন 0 0 থেকে যদি hk তে শিফট করি তাহলে এই ইকুয়েশনটাতে ফার্স্ট ডিগ্রি থাকবে না, এইরকম একটা hk এর ভ্যালু ধরে নিয়েছিলাম। তাহলে এখানে দেখতেছি আমরা এই যে ট্রান্সফার ইকুয়েশনটাতে এই x1 এর কোএফিশিয়েন্ট এত, y1 এর কোএফিশিয়েন্ট এত, ফার্স্ট ডিগ্রি টার্ম তো থাকা যাবে না, তার মানে এইটা ইকুয়াল কত হবে 0 আর এইটা ইকুয়াল কত হবে 0 শর্ত মতে, যেহেতু ফার্স্ট ডিগ্রি টার্ম এটা থাকবে না যখন আমরা মূল বিন্দুটা 0 0 থেকে hk তে নিয়ে যাব, তাহলে এটাতে ফার্স্ট ডিগ্রি টার্ম থাকা যাবে না, তার মানে x1 ফার্স্ট ডিগ্রি টার্মের কোএফিশিয়েন্ট ইকুয়াল 0, y1 এটা ফার্স্ট ডিগ্রি টার্মের কোএফিশিয়েন্ট ইকুয়াল 0, তার মানে আমরা পাবো 34h প্লাস 18k মাইনাস 16 ইকুয়াল 0 আর 18h তারপর 18h আর মাইনাস 14k মাইনাস 32 ইকুয়াল কত 0। দুইটা নতুন ইকুয়েশন পাইলাম আমরা h k, এই দুইটা সলভ করলে h এবং k এর মান পাওয়া যাবে না, এই দুটো যদি আমরা সলভ করি আমরা ভাগ করে দেব কোনো কিছু দিয়ে ছোট করব, তারপর এটাতে যা থাকবে সেই এটাতে গুণ করব, এটার কোএফিশিয়েন্ট যা থাকবে এটাতে গুণ করব, অথবা যে কোনো নিয়মে যে রুলসে পারো এই দুটো সলভ করব আমরা, করে h এবং k এর মান বের করব। h এর মান পাওয়া যাবে আমাদের 1 এবং k এর মান পাওয়া যাবে কত -1। এই দুইটা সলভ করলে h এর মান পাওয়া যাবে 1 এবং k এর মান পাওয়া যাবে কত -1। এই h এবং k তে যদি আমরা মূল বিন্দুটা শিফট করি 1 এবং -1 এ যদি আমরা মূল বিন্দুটা শিফট করি তাহলে এই ইকুয়েশনের কি থাকবে না, ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ হয়ে যাবে। তাহলে h এর মান কত 1 আর k এর মান কত -1, এই ইকুয়েশনটাতে এখন বসাই দিব, দিলে আমরা কি পাবো, ফার্স্ট ডিগ্রি টার্মটা থাকবে না, ওইটাতে বসাই দিব অথবা এখানে বসাই দিব, কারণ h কে তো এখান থেকে আমরা বের করছি, তাহলে এই যে এখানে একটু লম্বা ক্যালকুলেশন হবে আর এটা বাকি যা ছিল তাই, তাহলে এটা হবে কত হবে এরকম একটা ফর্ম 17x 18x1y1 7y1 স্কয়ার আর কনস্ট্যান্ট টার্মটা হবে আমাদের -10 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে যদি h এর মান 1 এবং k এর মান -1 আমরা বসাই দিই। তাহলে এখন এই ইকুয়েশনটাতে দেখো কত টার্ম আছে, xy টার্ম আছে, এই xy টার্মকে রিমুভ করে দিতে পারলেই এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে যাবে ফার্স্ট ডিগ্রি টার্ম এবং xy টার্ম রিমুভ হয়ে যাবে। তাহলে এই xy টার্মকে রিমুভ করার টেকনিকটা কি হবে আমাদের, xy টার্মকে রিমুভ করার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। হ্যাঁ থিটা ডিগ্রি, তাহলে থিটার মানটা কত হবে, থিটা ইকুয়াল কত হবে হাফ tan ইনভার্স 2h/9 twice h এর মান কত বলো দেখি, h এর মান কত 9 বলি twice h, তার মানে 18 ডিভাইডেড বাই আমরা কত লিখব a মাইনাস b, এর মান কত 17 + 7 7, তাহলে কত হবে, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের ফাইনাল মানটা কত আসছে দেখো তো, tan ইনভার্স আসছে আমাদের 3/4 মেবি, সরি দিয়ে যদি আমরা ক্যান্সেল করি tan ইনভার্স 3/4 1/2 আর tan ইনভার্স 3/4, এটাকে দেখো এখন কেউ যদি মনে করে আমি ক্যালকুলেটরে এটা তো জাস্ট ফ্র্যাকশন মান আসবে যে tan ইনভার্স 3/4, এটা ক্যালকুলেটরে দিলে কিন্তু একটা মান পাবা, সেই মানের সাথে যদি তুমি হাফ গুণ করে দাও একটা সামথিং ডিগ্রি পাবা, সেটা কার মান, থিটার মান। তার মানে আমাদের তো এই থিটা তত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে এই টার্মটা থেকে xy টার্মটা থাকবে না, ফাইন। তো আমরা তখন বসাই দিব কত, x ইকুয়াল আমরা কত জানি, এই ইকুয়েশনটাতে x1 ইকুয়াল আমরা কত বসাবো, x1 ইকুয়াল ধর x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা, থিটার মানটা বসাই দিব এটা। তো তখন যদি ফ্র্যাকশন বসাই দেই cos ফ্র্যাকশন ওটার মান কত হবে সামথিং ফ্র্যাকশন, তো সেইটা ক্যালকুলেট করা খুবই টাফ, আমরা এটা টেকনিক্যালি অ্যাভয়েড করব এইভাবে। তাহলে এখান থেকে এই 2 দিয়ে আমরা গুণ করতে পারি টুয়াইস থিটা ইকুয়াল আমরা কত লিখতে পারি tan ইনভার্স 3/4, এইটাকে দেখো এটা লেখা যায় কিনা দেখো তো, tan ইকুয়াল 3/4, tan টুয়াইস থিটা ইকুয়াল কত পেলাম আমরা দেখো তো 3/4, তাহলে আমরা এখন এইটা লিখতে পারি কিনা দেখো তো, tan টুয়াইস থিটা যদি এত হয় তাহলে sin টুয়াইস থিটা ইকুয়াল কত হবে আর cos টুয়াইস থিটা ইকুয়াল কত হবে, sin টুয়াইস থিটা ইকুয়াল কত হবে, দেখো tan মানে কত লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি অতিভুজের মান কত
লম্ব ভূমি জানা আছে অতিভুজের মান 5 ফুট, তাহলে cos twice থিটা ইকুয়াল কত হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে 4 বাই কত 5, 3 বাই 5 না, ভূমি বাই অতিভুজ। আর sin এ কত হবে? 3 বাই 5, এটা হবে না? এখন cos 2 থিটা এর ফর্মুলা কত আমাদের? কারণ আমার cos থিটা এবং sin থিটা দরকার। তাহলে cos 2 থিটা এর ফর্মুলা কত? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? 4 বাই 5। তাহলে ফাইনালি cos থিটা ইকুয়াল আমরা এটা পাবো। এটা 1 পার হয়ে যাবে, লসাগু করব, 2 দিয়ে ভাগ করব, স্কয়ার রুট করব। ফাইনালি আমরা মানটা পাবো কত? cos twice থিটা ইকুয়াল 3 বাই রুট 10। আর sin থিটা ইকুয়াল আমরা পাবো এখান থেকে 1 বাই রুট 10। এই এখন পর্যন্ত কোন জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। এখান থেকে sin 2 থিটা ইকুয়াল এত, তাহলে sin 2 থিটা মানে কত? 2 sin থিটা cos থিটা, cos থিটার মানটা বসাই দিব, এই সব পার করে দিয়ে sin থিটার মানটা বের করব। sin থিটার মান পাওয়া যাবে 1 বাই রুট 10 আর cos থিটার মান পাওয়া যাবে 3 বাই রুট 10। আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার cos থিটা আর sin থিটার মানটা যদি আরেকবার একটু বলতেন। খুবই ইজি। এখান থেকে দেখো tan twice থিটা ইকুয়াল কত? 3 বাই 4। tan থিটা ইকুয়াল কত আমরা জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বর মান কত? 3, ভূমির মান কত? 4। তাহলে একটা সমকোণী ত্রিভুজে লম্বর মান কত? 3 আর ভূমির মান কত? 4। অতিভুজের মান আমরা বের করতে পারবো না? অতিভুজ স্কয়ার ইকুয়াল কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মান হবে কত? 5। 2 স্কয়ার রুট করলে তাহলে 5। এখন তাহলে এখান থেকে আমি লিখতে পারবো sin 2 থিটা ইকুয়াল কত হবে? লম্ব বাই অতিভুজ, তাহলে 3 বাই 5। তাহলে sin 2 থিটা ইকুয়াল 3 বাই 5। ওকে, এটা আপাতত রাখো। আর cos 2 থিটা ইকুয়াল কত হবে? ভূমি বাই অতিভুজ 4 বাই 5, 4 বাই 5। এখন cos 2 থিটা ইকুয়াল ফর্মুলা কত ত্রিকোণমিতিতে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? 4 বাই 5। এইটা বার করে দিবা। তাহলে 4 বাই 5 প্লাস 1, ওটা লসাগু করবা, করে 2 দিয়ে ভাগ করবা, করে স্কয়ার রুট করবা, করে দিলে আসবে কত? 3 ডিভাইডেড বাই √10। cos স্কয়ার থিটা জি প্লাস মাইনাস প্লাস মাইনাস দিতে পারো তুমি, কোনো সমস্যা নাই। প্লাস মাইনাস দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে যদি মাইনাস দাও, তাহলে এখানে কি মাইনাস আছে আমাদের? যদি cos এ মাইনাস দাও, মনে করো cos থিটা ইকুয়াল -3 বাই √10, তো তোমার এইটা তো মিলতে হবে, এটাতে আসতে হবে না tan 2 থিটাতে? তখন কিন্তু মাইনাস নাই, তো আমার মাইনাস আসবে না, শুধু পজিটিভটা আমরা টেক করব। ঠিক আছে? cos থিটা ইকুয়াল পাইলে 3 বাই √10, সেম sin থিটা ইকুয়াল পাবো কত? 1 বাই √10। এই এখান থেকে দেখো sin 2 থিটা, তার মানে 2 sin থিটা cos থিটা। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারলাম কত? যে sin থিটা ইকুয়াল কত? 1 বাই √10। তাহলে আমাদের, আমরা যদি থিটা এই অ্যাঙ্গেলে রোটেট করাই, sin থিটার মান এত, cos থিটার মান এত, তাহলে আমাদের এই ইকুয়েশনটা থেকে কি থাকবে না? এই x y টা আমরা থাকবে না, সেটাই আমরা তুলে দিতে চাচ্ছি, কারণ কোশ্চেনে সেটাই বলছে যে x y এবং x y টাকে তুলে দিতে হবে। তাহলে আমাদের এখন এই ইকুয়েশনটাতে আমরা কত বসাবো? x1 এর জায়গায়, x1 এর জায়গায় বসাবো এটা x প্রাইম, মনে করো cos থিটা মাইনাস y প্রাইম আর কত? sin থিটা। তাহলে x প্রাইম তো আমাদের ভেরিয়েবল, আর cos থিটার পরিবর্তে আমরা বসাবো কত? 3 বাই √10, আর এখানে বসাবো 1 বাই √10। 1 বাই √10 আমরা কমন নিলাম 1 বাই √10, তাহলে আমরা পাবো এরকম 3x প্রাইম মাইনাস y প্রাইম ডিভাইডেড বাই √10। এটা বসাবো x1 এর জায়গায়। আর y1 এর জায়গায় কত বসাবো আমরা? y1 এর জায়গায় বসাবো, y1 এর সমীকরণটা কি হবে? ইকুয়েশনটা y1 ইকুয়াল x প্রাইম sin থিটা প্লাস y প্রাইম cos থিটা। তার মানে আমরা বসাবো x প্রাইম প্লাস 3y প্রাইম ডিভাইডেড বাই √10। তাহলে x1 এর জায়গায় এত বসাবো আর y1 এর জায়গায় এত বসাবো। কোথায়? এটা কোথায় বসাবো আমরা? এই ইকুয়েশনটাতে আমরা বসাই দিব। এই ট্রান্সফরমেশনটা বসাবো এই ইকুয়েশনটাতে। তাহলে বসাই দিয়ে আবার কি করতে হবে? এই যে দেখো x1 স্কয়ার, তার মানে এত এর স্কয়ার, আমি a - b হোল স্কয়ার, ফর্মুলা বসাই দিব, ভাঙাই দিব। ফর্মুলা বসাই ভাঙাই দিলে আমাদের অ্যানসার তৈরি হবে এটা।
x1 এবং y1 যদি আমরা এটাতে বসাই দেই তাহলে আমাদের ফাইনাল একটা অ্যানসার তৈরি হবে এবং সেই অ্যানসারটা হবে এরকম যে 2x² 2x প্রাইম স্কয়ার মাইনাস y প্রাইম স্কয়ার ইকুয়াল টু 1। এই প্রাইমটা যদি আমরা রিমুভ করে দেই তাহলে আমরা পাবো 2x² মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমাদের অ্যানসার। কে বুঝুন এই প্রবলেমটা? আরেকবার বলেন কোনটা আরেকবার বলবো? স্যার x1 y1 এর মানটা কোথায় ছিল এটা বুঝতে পেরেছিলাম। এই x1 এবং y1 বসাই দিব আমরা এই যে ইকুয়েশনটাতে, আর এটাই তো আমাদের লাস্ট ইকুয়েশন ছিল। ইয়েস স্যার। এখানে আমরা এক্সিস গুলোকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ভাবে রোটেট করব যেখানে xy টার্মটা থাকবে না, আর xy টার্মকে তুলে দেওয়ার জন্য থিটার মান চুজ করতে হবে 1/2 tan ইনভার্স টুয়াইস h বাই a মাইনাস g। আমরা বসাই দিই এখান থেকে cos থিটার মান বের করছি এত, sin থিটার মান বের করছি এত। তো আমরা ফর্মুলা জানি x1 = x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা। cos থিটা sin থিটার মান বসাই দিছি, এখানেও ফর্মুলা জানি cos থিটা sin থিটার মান বসাই দিছি। দিয়ে এই x1 এবং y1 এখানে বসাই দিই। দিলে একটু সিম্পলিফাই একটা ক্যালকুলেশন আছে 2-3 লাইনের ক্যালকুলেশন করে আমরা পাবো এটা যে 2x প্রাইম স্কয়ার মাইনাস y প্রাইম স্কয়ার ইকুয়াল কত 1। তা আমরা প্রাইম গুলোকে যদি রিমুভ করে দেই আমরা পাবো 2x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত 1। এটাই হবে আমাদের রিকোয়ার অ্যানসার। এবং এই ইকুয়েশনটাতে দেখো কি নাই, x আলো টার্মও নাই, y টার্মও নাই এবং xy টার্মও নাই। তাহলে এই ইকুয়েশনটা রিডিউস করে আমরা কিন্তু এটা পাইছি। দুইটা স্টেপ, একটা হলো অরিজিনকে শিফট করছি 1 - 1 এ এবং থিটাকে রোটেট করে দিছি, এক্সিস গুলোকে রোটেট করছি থিটা অ্যাঙ্গেলে, এবং থিটার মান কত? থিটার মান হচ্ছে টুয়াইস থিটা ইকুয়াল 10 টুয়াইস থিটা, 10 টুয়াইস থিটা ইকুয়াল 3/4। স্যার কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার গত ক্লাসে আপনি যে তিনটা ম্যাথ দিছিলেন ওখানে স্যার সেকেন্ড ম্যাথটা বুঝি নাই, ওটা মানে আমার মনে হয়েছিল যে প্রথম ম্যাথ আর সেকেন্ড ম্যাথটা সেম, বাট জিনিসটা আসলে বুঝি নাই মানে। কোন প্রবলেমটা তাহলে বলতে হবে আর কি। আচ্ছা শোনো, আমি হোমওয়ার্ক নিয়ে এখন ডিসকাস করতে পারবো না, কারণ তাহলে আমি সামনে যাইতে পারবো না। এই তোমাদের সবারই কি সমস্যা, অথবা কেউ করছো হোমওয়ার্কের সেকেন্ড ম্যাথটা? স্যার প্রথম দুটোটা একই মনে হচ্ছে স্যার। ইয়েস স্যার একই মনে হচ্ছে স্যার। মনে হচ্ছে তো স্যার হচ্ছে না নাকি? হোমওয়ার্কে স্যার যে স্যার একটা tan ইনভার্স 4/3 এর অঙ্কটা ছিল স্যার, ওটা বুঝতে পারিনি স্যার। 4/3 ওইটা হলো থিটার মান, থিটা ইকুয়াল tan ইনভার্স 4/3। তাহলে ওখান থেকে tan থিটা ইকুয়াল কত আসবে? 4/3। কথা কি বোঝা গেছে? tan থিটা ইকুয়াল 4/3, তখন এটার মতো হয়ে যাবে। দূর করার পরে স্যার মানে ওইখানে স্যার xy রিমুভ হয় না স্যার। xy রিমুভ হবে না, এই সবার সমস্যা জি স্যার, এটাই। স্যার বুঝছি স্যার, স্যার বুঝছি স্যার। স্যার রিমুভের কথা বলে নাই তো। রিমুভের কথা তো বলে নাই, শুধু ট্রান্সফার করতে হবে, যে 2 - 1 এটাতে শিফট করতে হবে আর tan ইনভার্স 4/3 তে রোটেট করতে হবে। তাহলে থিটা ইকুয়াল স্যার এই এই রোটেশন দুটো একসাথে হবে না? দুটো একসাথে করলেও হবে, কোনো সমস্যা নাই। স্যার ওটাই তো। দুটো একসাথে করারও ফর্মুলা কিন্তু আমরা জানি, যে আলফা প্লাস x প্রাইম cos থিটা মাইনাস y প্রাইম sin থিটা, আর y ইকুয়াল কত হবে? বিটা প্লাস x প্রাইম sin থিটা প্লাস y প্রাইম cos থিটা। দেন থিটার মানটা বসাই দিব। থিটার মান তো সরাসরি বসাই দিতে পারবে না, কি বসাই দিতে হবে? cos থিটার মান এবং sin থিটার মান। কিভাবে পাবো আমরা? tan থিটা ইকুয়াল কিন্তু আমাদের হবে কত? 4/3। তাহলে এখান থেকে tan থিটা যদি এত হয়, তার মানে লম্ব কত? 3 4, ভূমি কত? 3, তার মানে অধিভুজ কত হবে? 5। তার মানে sin থিটা ইকুয়াল কত হবে? এই যে এটার মতোই sin থিটা ইকুয়াল কত হবে? লম্ব, তার মানে 4 বাই কত হবে? 5। আর cos থিটা ইকুয়াল কত হবে? 3/5। cos থিটা ইকুয়াল 3/5। তাহলে এই যে cos থিটার জায়গায় এটা বসাই দিব, sin থিটার জায়গায় এটা বসাই দিব। স্যার কথা কি বোঝা গেছে? সুযোগ করে দিলে স্যার ওই কোশ্চেনটা দেখাইতাম, তাহলে স্যার মানে প্রথম দুটো আসলে সেম নাকি ওটা বুঝতে পারতাম। ওপেন করা কত আছে তোমার? স্যার, আমি স্যার শুধু শেয়ার করব স্যার। হ্যাঁ তুমি শেয়ার করো, দেখি আমি। আচ্ছা ঠিক আছে, মাঝেরটা না, 2 নম্বরটা। এই প্রবলেম কোনটাতে কথা বলো? 2 নম্বরটা মাঝেরটাতে? স্যার প্রথমটা স্যার, তিন নম্বরটা। দ্বিতীয়টা স্যার সেম কোশ্চেন লাস্টেরটা স্যার, লাস্টেরটা স্যার।
আমার প্রবলেম। প্রবলেমটা তো লাস্টটা তো বললামই এখনই, এই যে মাত্রই তো বললাম যে থিটা ইকুয়াল tan ইনভার্স 4/3। স্যার প্রথমটা দ্বিতীয়টা কি স্যার সেম কোশ্চেন, এটা যদি বলে দিন। আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ট্রান্সফার দা সেম, দুইটা সেম কোশ্চেন। এই এক নাম্বারটাতে একটু পার্থক্য হলো আইডেন্টিফাই করতে হবে এবং স্কেচ করতে হবে, মানে এটা কি, জাস্ট ট্রান্সফার ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, এটা ইলিপস না প্যারাবোলা না হাইপারবোলা সেটা একটু বলতে হবে এবং ড্র করতে হবে। আর মাঝেরটাতে আসলে সেম ওইটুকুই, শুধু এইটা নাই, আইডেন্টিফাই এবং স্কেচটা নাই। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটা আমরা শেষ করলাম এবং এটার সাথে আমরা আমাদের প্রথম যে টপিকসটা ছিল সিলেবাসের চেঞ্জ অফ অ্যাক্সিস, আমরা সেটা শেষ করলাম। চেঞ্জ অফ অ্যাক্সিস শেষ। এখন আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে যাব। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কাকে বলে এটা আমরা একটু বলবো। তারপরে এই রিলেটেড আমরা বিভিন্ন ডেফিনিশন, বিভিন্ন ফর্মুলা দিকে যাব অ্যাজ ইউজুয়াল। দেন আমরা কিছু প্রবলেম করব, ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমাদের ওইটা শেষ হবে। আর এই তোমাদের টু ডাইমেনশনাল জিওমেট্রির এই দুইটা টপিকসে আছে। তাহলে আমরা প্রথমে যদি বলতে চাই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কাকে বলবো, আমরা দেখো আমি an equation of the form এত ax square plus twice xy plus by square plus twice x plus twice ay plus c equal 0, এই ফর্মের একটা ইকুয়েশনকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, an equation of the form ax square plus twice xy plus by square plus twice x plus twice ay plus c equal 0। তাহলে এই ইকুয়েশনটাকে বলা হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই দেখা যাচ্ছে তো x স্কয়ার প্লাস টুয়াইস xy প্লাস by স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস টুয়াইস ay প্লাস c ইকুয়াল 0। তাহলে এই ফর্মের একটা ইকুয়েশনকে বলা হবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়েই আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রির যে টপিকস গুলো তোমরা পড়ে আসছো সবগুলো এর মধ্যে আছে। কি বলতেছি আমি, কি বলতে চাচ্ছি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এই ইকুয়েশনটা দিই, এই ইকুয়েশনটাতে কি আছে, তোমরা যে টু ডাইমেনশনাল জিওমেট্রির ফর্মগুলো পড়ছো, যেমন যদি বলি আমরা সার্কেল এখানে আছে, যদি বলি আমরা স্ট্রেট লাইন এখানে আছে, যদি বলি আমরা প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা সবগুলোই এখানে আছে। আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে এই সবগুলো স্টাডি তো করছি, ইন্টারমিডিয়েটে করে আসছি আমরা। তো এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে সার্কেল কখন, এখানে কিন্তু দেখো এ বি সি এবং এইচ জি এফ এই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো আছে, এ বি সি এবং এইচ জি এফ, এটার মানের উপর ডিপেন্ড করে এটা কখন সার্কেল হবে, কখন প্যারাবোলা হবে, কখন ইলিপস হবে, কখন স্ট্রেট লাইন হবে, কখন আমাদের হাইপারবোলা হবে। তো এই শর্তগুলো আমরা খুঁজতে যাবো। তা আমরা যদি বলি তোমরা এইটা করো নাই যে কোনটা প্যারাবোলা, কোনটা ইলিপস, কোনটা হাইপারবোলা, এই শর্তগুলো তোমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছিলা। যেমন ab মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল 0 হইলে আমার মনে হয় তোমাদের দুই একজনের মনে থাকতেও পারে যে ab মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয় এটা রিপ্রেজেন্ট করে প্যারাবোলা। ab মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0, ab মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0, এটা মনে আছে একটু? হালকা যদি মনে হালকা মনে থাকার কথা, এই যে দেখো এ বি সি এবং এইচ ডি এফ সব আছে, ab মাইনাস এইচ স্কোয়ার
আমরা ইসেন্ট্রিসিটি উৎকেন্দ্রিকতা দেখে আসছি না, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলার প্যারাবোলার উৎকেন্দ্রিকতা কত 1 মনে আছে। এবং কনিক বলে আমরা একটা টার্ম শুনছিলাম মনে হয় যে কনিক সেকশন, তোমাদের সিলেবাসে ছিল কনিক সেকশন। আমরা এই প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, যদি বলি সার্কেল এবং স্ট্রেট লাইন, এই সবগুলোই রিপ্রেজেন্ট করতেছে এর মধ্যে। এবং এটাকে যদি বলি আমরা একটা কনিকের ইকুয়েশন, দেন কনিকের ডেফিনেশনটা কি হবে আমরা সেটা এখন দিব। দেন কনিককে ভাঙাইলে কোন কোন টার্ম আমরা পাবো, জিওমেট্রিক্যাল ফিগার পাবো, তিনটা পাবো আমরা, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। সেই পাওয়ার শর্তটা কি, কখন প্যারাবোলা হবে, কখন ইলিপস হবে এবং কখন হাইপারবোলা হবে, সেটা আমরা দেখে আসবো আজকে। তো an equation of the form এত is called general equation of second degree। এই general equation of second degree represent করবে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেল, পেয়ার অফ স্ট্রেট লাইন, এভরিথিং, সবকিছু এর মধ্যে আছে। তো আমরা আবার আরেকটা টার্ম জানি যে কনিক। কনিকের ডেফিনেশনটা কি আমরা একটু এরপরে কনিকের ডেফিনেশনটা দিব। কেন দিচ্ছি, কারণ কনিকের ভিতরে আবার আছে কি প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। কনিকের মাঝে কি আছে, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা, এই তিনটাকে একসাথে আবার বলতেছি আমরা একটা কনিক শেপ। তাহলে কনিকের ডেফিনেশনটা কি সেটা আগে দিব। দেন আমাদের টার্গেটটা কি থাকবে, যে এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে কখন প্যারাবোলা, শর্ত আমরা শিখবো। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে কখন হাইপারবোলা, আমরা শর্তটা শিখবো। এবং আমাদের সিলেবাসে আছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তার মানে এই ইকুয়েশন নিয়ে স্টাডি করতে হবে। যেহেতু এই ইকুয়েশনের মধ্যে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেল সব আছে, আমরা ওই সবগুলো নিয়ে দেন স্টাডি করব। তারপরে আমরা শেষের দিকে গিয়ে কি দেখবো, যে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করব, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করব। তার মানে আমরা যদি টেস্ট করে দেখতে পারি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে প্যারাবোলা, তাহলে আমার প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসতে হবে। আমরা প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম জানি, তোমরাও জানো, যে y স্কয়ার ইকুয়াল 4ax, অথবা y স্কয়ার ইকুয়াল -4ax, অথবা x স্কয়ার ইকুয়াল 4ay, অথবা x স্কয়ার ইকুয়াল -4ay। প্যারাবোলার চারটে স্ট্যান্ডার্ড ফর্ম আছে আমরা জানি। যদি বলি আমরা ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, এটা কিন্তু ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে a গ্রেটার দেন b অথবা b গ্রেটার দেন a। যদি a গ্রেটার দেন b হয় ইলিপসটা হবে x অ্যাক্সিস বরাবর, আর যদি b গ্রেটার দেন a হয় ইলিপসটা হবে y অ্যাক্সিস বরাবর। আমরা তো ইলিপস জানি একটা ডিমের মতো শেপ, নট সার্কেল। আবার যদি হাইপারবোলা বলি আমরা, হাইপারবোলার স্ট্যান্ডার্ড ফর্ম কয়টা, দুইটা। এটা হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। এটা হলো হাইপারবোলার স্ট্যান্ডার্ড ফর্ম, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। এই হাইপারবোলাটা কোন এক্সিস বরাবর, x এক্সিস বরাবর। যদি বলি আমরা মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, এই হাইপারবোলাটা y এক্সিস বরাবর, যেহেতু মাইনাস আছে x স্কয়ারের সামনে। ঠিক আছে, আমরা যে কোনো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া থাকবে, ওইটাকে রিডিউস করব আমরা প্যারাবোলা, ইলিপস অথবা হাইপারবোলার যে কোনো একটা ফর্মে। দেন আমরা যদি প্যারাবোলাতে রিডিউস করতে পারি, প্যারাবোলার কিছু প্রপার্টিজ আমরা জানি মনে হয় পরাবৃত্তের, যেমন ফোকাস, শীর্ষ ভার্টেক্স, শীর্ষবিন্দু, তারপর ডিরেক্ট্রিক্স, নিয়ামক রেখার সমীকরণ, এক্সিসের সমীকরণ, এগুলো সবগুলো আমরা জানি না। দেন ওই মানগুলো বের করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে একটু ক্যালকুলেশন আছে এবং বড় প্রবলেম আছে। তো প্রথমে আমরা কনিক কাকে বলবে সেটা শিখে আসবো। দেন কেন শিখতেছি আমরা, কারণ এক কনিকের মধ্যেই তিনটা টার্ম আমাদের আছে, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। তাহলে এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এইটা আবার রিপ্রেজেন্ট করবে প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। তাহলে আমরা কনিকের ডেফিনেশন শিখে দেন আমরা যদি বুঝতে পারি এটা কনিক, তাহলে তখন আমরা বুঝতে পারবো হয় এটা প্যারাবোলা, না হলে ইলিপস, না হলে হাইপারবোলা। ঠিক আছে, তো সেইটা বোঝার জন্য আমরা কনিক কাকে বলবো এটা আমরা একটু ডেফিনেশনটা দেখে আসবো যে কনিক কাকে বলবো। এটা আমরা ডিফাইন করতে পারি কি পয়েন্ট such a way, such that such a way
হ্যাঁ দেখো, আমরা কনিকের ডেফিনেশনটা লিখছি, আমরা কনিক কাকে বলবো। আর আমরা জানি এটাও যে কনিকের মাঝে কি আছে, প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা তিনটে টার্মে আমাদের আছে। তার মানে আসলে প্যারাবোলা ডেফিনেশনটা কি যদি বলি, হাইপারবোলা ডেফিনেশন কি যদি বলি, আমরা ইলিপসের ডেফিনেশনটা কি, এর মাঝে আছে। কনিককে ডিফাইন করতেছি মানে প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলাকে আমরা ডিফাইন করতেছি। দেখো এই ফিগারের সাথে চিন্তা করো, ইফ এ পয়েন্ট পি, পি একটা যে কোনো পয়েন্ট, এটা মুভ করবে এই প্লেন বরাবর, কারণ আমরা যেহেতু টু ডাইমেনশনাল জিওমেট্রি করতেছি, প্লেন জিওমেট্রি করতেছি, তো এই পয়েন্ট পি টা মুভ করবে ইন এ প্লেন, একটা প্লেনের উপর, সাচ দ্যাট এ ওয়ে, সাচ এমন ভাবে মুভ করবে যাতে দা রেশিও, কার রেশিও মানে কি, ভাগ, দা রেশিও অফ ইটস ডিসটেন্স পিএস, এস একটা পয়েন্ট, তাহলে এই পি থেকে এস এর দূরত্ব ফ্রম এ ফিক্সড পয়েন্ট এস, একটা ফিক্সড পয়েন্ট এস, এস থেকে পি একটা বিন্দু যেটা মুভ করবে প্লেন বরাবর, তাহলে পি এমন ভাবে মুভ করবে যাতে পিএস এর দূরত্ব, পিএস, পি যদি এখানে থাকে তাহলে এখান থেকে দূরত্ব, পি যদি এখানে থাকে এখান থেকে দূরত্ব, পি যদি এখানে থাকে এখান থেকে দূরত্ব, পি যেখানে থাকবে সেখান থেকে এস এর একটা ফিক্সড পয়েন্ট তার দূরত্ব। ওকে ফাইন, ইন দা প্লেন টু ইটস পারপেন্ডিকুলার ডিসটেন্স পিএম, তাহলে আবার একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে আমরা একটা ডিসটেন্স পাইছি কত, পিএস, পি বিন্দুটা হলো একটা ভেরিয়েবল পয়েন্ট যেটা মুভ করবে এই প্লেন বরাবর মুভ করবে, এবং এসটা হলো একটা ফিক্সড পয়েন্ট, তাহলে ফিক্সড পয়েন্ট থেকে ভেরিয়েবল পয়েন্টের দূরত্বটা সেটাকে বলতেছি আমরা পিএস। তো এই পিএস একটা দূরত্ব, আর একটা দূরত্ব কত, পিএম, পিএমটা কিভাবে দূরত্ব হবে আমাদের, ফ্রম পিএম, এই ফ্রম এ ফিক্সড স্ট্রেট লাইন এক্সএম, এই যে এক্স একটা স্ট্রেট লাইন, তাহলে এই পি বিন্দু থেকে এই লাইনের উপর লম্ব দূরত্ব, যদি পি পয়েন্টটা এখানে থাকে তাহলে পি বিন্দু থেকে এই লাইনের উপর লম্ব দূরত্ব, তার মানে তখন এম হবে কোনটা, এটা, এবং পিএস হবে কোনটা, এটা, এটা হবে পিএস। কথা কি বোঝা গেছে? তাহলে পিটা এমন ভাবে মুভ করবে যাতে এই পিএস এই দূরত্ব ডিভাইডেড বাই পিএম এই দূরত্ব অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে পিএস ডিভাইডেড বাই পিএম, এটার মান ধরো মনে করবো 1 লেস দেন 1 আর কি, 0.23 পিএস বাই পিএম। তাহলে পি বিন্দুটা যদি এমন ভাবে মুভ করে, ধরো এখানে আসছে, মানে যখন এখানে, তখন আমি দেখলাম এটার মান এবং এটার মানে রেশিও কত, 0.23, পি যখন এখানে আসছে তাহলে তখন এসপি ডিভাইডেড বাই পিএম এটা মান হবে কত, 0.23, পি এখানে আসছে তার মানে তখন এই দূরত্বটা হবে এত, এই দূরত্বটা হবে এত, তাহলে তখনও আমাদের কত আসবে, এসপি বাই পিএম 0.23। তাহলে অলওয়েজ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যে ফিগারটা দিবে, যে ইকুয়েশনটা দিবে সেটাই হচ্ছে কনিক, এবং সেটাকে বলা হবে কনিক সেকশন অথবা কনিক। এখন আমরা যদি বলি যে একটা প্যারাবোলা, তাহলে আমাদের প্যারাবোলার ফিগারটা কি রকম, প্যারাবোলার ফিগারটা এরকম না, যদি আমরা, এইটা হলো আমাদের ফিক্সড লম্ব রেখা আর এইটা আমাদের হলো ফোকাস, তাহলে পি বিন্দু কোন বরাবর মুভ করবে, পি বিন্দু এই বরাবর মুভ করবে, যদি এইভাবে মুভ করে তাহলে এইটা তো আমাদের এস, এস থেকে পি এর দূরত্ব, মনে করে এখানে পি আছে, এখানে আছে পি, তাহলে এস থেকে পি এর দূরত্ব কত, এস পি, এই থেকে এই দূরত্ব, এটা তো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা নট নেসেসারি, এখানে এই লম্ব রেখাটা হলো এটা, তাহলে এই পি থেকে এই দূরত্ব কত, এম, তাহলে এস পি ডিভাইডেড বাই কত হবে, পিএম, এসপি এই দূরত্বের একটা মান আছে, পিএম এর একটা মান আছে, দেখো এটা ছোট এবং এটা বড়, তাহলে তার মানে রেশিও কি পাওয়া যাবে, ছোট ডিভাইডেড বাই বড়, তার মানে 1 থেকে ছোট, তার মানে এখানে একটা মান পাওয়া যাবে, ঠিক আছে, এটা ইকুয়াল 1 আসবে, আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে এটা দেখতে আমাদের এরকম মনে হচ্ছে, কিন্তু আসবে কত, এসপি বাই পিএম ইকুয়াল 1। তারপর আমরা যদি পি বিন্দুকে মুভ করতে করতে এখানে আসে, তাহলে এখান থেকে এই দূরত্বটা এবং এই দূরত্বটা সেটাও কত হবে, এসপি বাই পিএম মান কত আসবে, 1। এখানে যদি পি বিন্দুটা আসে, এসপি হলো এত, পিএম হলো এত, এখান থেকে এসপি ডিভাইডেড বাই পিএম মান কত হবে, 1। তাহলে আমরা কি বলতে পারবো যে এই কার্ভের জন্য
কি হচ্ছে যে এসপি ডিভাইডেড বাই পিএম এর রেশিওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে প্রত্যেকবারে। দেন আমরা এই কার্ভটাকে কি বলবো, একটা কনিক সেকশন অথবা কনিক, এবং এই কনিকটার নাম আমরা বলবো প্যারাবোলা। কখন? যদি কনস্ট্যান্টটা কত হয়, অলওয়েজ 1 হয়। আমাদের যদিও দেখতে মনে হচ্ছে এটা তো অনেক বড়, এটা তো অনেক ছোট, সমান কেমনে হয়, তা আমাদের ওইভাবে না, এমন ভাবে থাকবে, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে কত, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল 1। তার মানে এসপি ডিভাইডেড বাই পিএম নট 1, এটা যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টটা এখানে থাকবে, এখানে থাকবে, পি বিন্দু এই কার্ভের যেখানে আসুক না কেন, এসপি ডিভাইডেড বাই পিএম এর মান সেম একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। তখন আমাদের ওই কার্ভটাকে বলবো দিস ইজ এ কনিক সেকশন অথবা কনিক। এবং ওই কনিকটা যে কনস্ট্যান্টটা পাবো আমরা, এই যে এই কনস্ট্যান্টটাকে বলবো আমরা ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা। বাংলায় পড়ছিল উৎকেন্দ্রিকতা, এটাকে বলবো আমরা ইসেন্ট্রিসিটি। আর এই যে এস কে বলবো কি আমরা, ফোকাস, উপকেন্দ্র, মনে আছে ফোকাস, এটাকে বলবো আমরা উপকেন্দ্র। পি একটা হলো চলমান বিন্দু যেটা মুভ করবে, এমন ভাবে মুভ করবে যাতে এসপি ডিভাইডেড বাই পিএম এর মান কত হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে, এবং সেই কনস্ট্যান্টটাকে বলবো আমরা ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা। আর এই যে এক্সএম, এই লাইনটাকে আমরা কি বলবো, নিয়ামক রেখা। মনে আছে নিয়ামক রেখা, ডিরেক্ট্রিক্স লাইন অফ দা কনিক। এই কনিকের নিয়ামক রেখা হলো এই লম্ব রেখাটা, এই যে লম্ব রেখাটাকে বলবো আমরা নিয়ামক রেখা। এই নিয়ামক রেখার সমীকরণ আমরা বের করতে পারি, যে যদি প্যারাবোলা হয়, ইলিপস হয়, হাইপারবোলা, সেটা তো পরে যাবে। তাহলে এইটা কনস্ট্যান্ট রেশিওটা যদি লেস দেন 1 হয় তাহলে হবে ইলিপস। মানে এই রেশিওটা মনে করো 1 এর থেকে ছোট, ধরো এইটা, এই যে এটা মানে 1 এর থেকে ছোট, তাহলে তখন আমাদের সেই ইলিপসটাকে আমরা কি বলবো, যদি লেস দেন 1 হয় বলবো হলো ইলিপস, কনিক্সটাকে বলবো ইলিপস। আর যদি গ্রেটার দেন 1 হয়, এই রেশিওর ভ্যালুটা কনস্ট্যান্ট এবং সব জায়গায় যদি 1 হয় তখন হবে হাইপারবোলা। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কনিক কাকে বলবো, কনিক বলবো একটা ভেরিয়েবল পয়েন্ট পি, একটা ফিক্সড পয়েন্ট হচ্ছে এস। যদি ভেরিয়েবল পয়েন্টটা এমন ভাবে মুভ করে যাতে এসপি এই ডিসটেন্স এবং একটা লম্ব রেখা যেটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স, লম্ব রেখা থেকে তার দূরত্ব কত হবে, পিএম, এসপি ডিভাইডেড বাই পিএম, এটা যদি অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় তাহলে যে শেপটা দিবে সেটাকে আমরা বলবো কি, কনিক অথবা কনিক সেকশন। তাহলে সেই কনিকটা, কনিক কত রকমের হইতে পারে, এবং ওই যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, ওই কনস্ট্যান্ট ভ্যালুটা যদি ইকুয়াল 1 হয় তাহলে হবে প্যারাবোলা, ওই কনিক্সটার নাম হবে প্যারাবোলা। যখন লেস দেন 1 হবে তখন নাম হবে ইলিপস হবে, আর যখন গ্রেটার দেন 1 হবে তখন হবে হাইপারবোলা। কার কনস্ট্যান্ট ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয় তখন ওই কনিকটা রিপ্রেজেন্ট করবে হাইপারবোলা। স্যার নিয়ামক রেখাটা কি স্যার কোনো অক্ষরেখা হতে পারে? হ্যাঁ, নিয়ামক রেখাটা অক্ষরেখা হইতেও পারে, নাও পারে, এটা ডিপেন্ড করবে আমি এটা কোথায় নিব, এই যে এই কার্ভটা কোথায় নিব। কারণ আমাদের যদি প্যারাবোলা হইতে হয় তাহলে কিন্তু আমার এই এসপি ডিভাইডেড বাই এই দূরত্বটা কত হইতে হবে, ইকুয়াল হইতে হবে, না তো 1 হবে না। তাহলে তোমার আমার এটা এর মধ্যেও থাকতে পারে, নালে এদিকেও আসতে পারে, কারণ ডিপেন্ড করবে আমি এটা কোথায় নিব। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে আমাদের এইটা গেল কনিকের ডেফিনিশন। এবং স্যার এখানে হ্যাঁ স্যার এসপি বাই পিএম ইকুয়াল টু যদি এক্সাক্ট 1 হবে নাকি 1 থেকে বেশি হলে আমরা এটা হাইপারবোলা বলবো? 1 হবে, 1 এর থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে। যদি রেশিওটার মান 1 হয় তাহলে আমরা বলবো প্যারাবোলা, যদি এক্সাক্ট 1। আর যদি 1 এর থেকে বড় হয় হাইপারবোলা, যদি 1 এর থেকে ছোট হয়, রেশিওর মানটা যা হবে কিন্তু সেম হবে সব জায়গায়, তাহলে তখন বলবো আমরা ইলিপস, যদি 1 এর থেকে ছোট হয়। কথা কি বুঝতে পারছো? আর ইকুয়াল 1 হইলে স্যার কি হবে? প্যারাবোলা হবে, এই যে এরকম শেপ, প্যারাবোলিক শেপ। আর এরকম হতে পারে, হ্যাঁ 1 এর থেকে বড় হলে হাইপারবোলা। ইয়েস স্যার, বুঝতে পারছি। যদি এসপি ডিভাইডেড বাই, ধরো এরকম আসছে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল 1.23, তুমি পি পয়েন্টটাকে আরেক জায়গায় নিয়ে গেছো, তখন এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল আসছে 1.23। তাহলে এই রেশিওটা কিন্তু সমান হবে, সমান, এবং এখানে কি দেখতেছি 1.23, তার মানে গ্রেটার দেন 1, তার মানে এটা রিপ্রেজেন্ট করবে কি, একটা হাইপারবোলা। যদি এরকম হইতো 0.23, ধরো 0.23, এই রেশিওটা এখানে যা হবে এখানেও যা হবে, পরে পি বিন্দু যেখানে নিয়ে যাও সেখানে তাই হবে, এসপি ডিভাইডেড বাই পিএম এর মানটা হবে একটা কনস্ট্যান্ট। সেটা যদি 1 এর চেয়ে ছোট হয় তখন আমরা বলবো ইলিপস। কথা কি ক্লিয়ার? তাহলে ইসেন্ট্রিসিটি ই এর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো কখন প্যারাবোলা হবে, কখন ইলিপস হবে এবং কখন হাইপারবোলা হবে।
এখন আমরা যেটা দেখব যে এই যে প্যারাবোলা, এলিপস এবং হাইপারবোলা, এই জিওমেট্রিক্যাল শেপগুলো তৈরি হয় কোথা থেকে, আইডিয়া আসছিল কোথা থেকে প্রথম। তো এইটার জন্য আমাদের একটা চিন্তা করতে হবে। 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট, এটা তো আর আসলে এখানে দেখানো সম্ভব না তোমাদের, এটা চিন্তা করেই বের করতে হবে। তো দেখো আমি হেল্প করবো চিন্তা করাতে। কি বললাম, যে যে সার্কেল, যদি বলি ইলিপস, যদি বলি হাইপারবোলা, যদি বলি প্যারাবোলা এবং যদি বলি স্ট্রেট লাইন, এটা তৈরি হয় কোথা থেকে? একটা 3 ডাইমেনশনাল শেপ থেকে। একটা 3 ডাইমেনশনাল বস্তুকে যদি আমরা প্লেন দিয়ে কেটে নিই, প্লেন দিয়ে সেকশন করি, তাহলে ওখানে আমাদের কি তৈরি হবে? এই 5টা টার্মে তৈরি হবে। স্ট্রেট লাইন তৈরি হবে, প্যারাবোলা তৈরি হবে, ইলিপস তৈরি হবে, হাইপারবোলা তৈরি হবে। তাহলে কিভাবে সেটা? এর জন্য আমাদের দরকার, এটার জন্য আমাদের দরকার কি? একটা রাইট সার্কুলার কোণ। রাইট সার্কুলার একটা কোণ দরকার। তো রাইট সার্কুলার কোণটা আসলে কি? রাইট সার্কুলার কোণটা আসলে কি? তো আমরা যদি রাইট সার্কুলার কোণকে দেখতে চাই, বুঝতে চাই বা জানতে চাই, সেটা আমরা এরকম মনে করতে পারি। ধরো একটা পেজকে আমি ফোল্ড করলাম, আমাদের কাছে একটা পেজ আছে, এইরকম একটা শেপ। দেখো তো, বলতেছি বুঝতে পারবা, এইরকম একটা শেপ। এই যে এইটা, যেটাতে আমরা নরমালি ঝালমুড়ি দেয় না আমাদের, ঝালমুড়ির একটা ঠোঙ্গা টাইপের, এই যে এটা ঝালমুড়ির একটা ঠোঙ্গা। অথবা তোমরা যদি এরকম দেখো, ধরো একটা বোতলের মধ্যে তুমি তেল ঢুকাইতে চাচ্ছ, বোতলের মুখটা তো অনেক ছোট, চিকন, তো তেল তো ঢুকাইতে গেলে পড়ে যাবে। তখন তোমরা কি করে, একটা পেজকে ফোল্ড করে নাও এমন ভাবে যাতে উপরটা থাকে বড়, নিচটা থাকে ছোট। সেটাই কিন্তু ওই যে ঝালমুড়ি এলাম। অথবা আমরা তেল ঢুকানোর জন্য যে একটা ফর্ম তৈরি করি, ওইটাকে বলি আমরা একটা রাইট সার্কুলার কোণ। তো রাইট সার্কুলার কোণটাকে মাথায় আইডিয়া নেওয়া একটা কোণ, তাহলে ওইটা মনে করে এরকম একটা শেপ। দেখো এটা কি রাইট সার্কুলার কোণের মতো হইছে না? হ্যাঁ, কথা বলো না, এটা কিন্তু 2 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল কেস না, এটা এখানে 3 ডাইমেনশনাল। এখানে ধরো একটা ঝালমুড়ি থাকে, এটাকে বলবো আমরা রাইট সার্কুলার। এক কথাটা শোনা যাচ্ছে, রোল 10 মিউট করো, রোল 10 মিউট করো। তো এই রাইট সার্কুলার কোণ, এটাকে রাইট সার্কুলার কোণ বলবো কারণ এই কোণের একটা এক্সিস থাকবে। ঠিক আছে, এক্সিসটা কি রকম? আমি এই রাইট সার্কুলার কোণটা কত বড় করব? মুড়ি কি 10 টাকা নিব না 5 টাকা নিব না 20 টাকা মুড়ি নিব? 20 টাকা মুড়ি নেওয়ার জন্য কি করতে হবে? রাইট সার্কুলার কোণটা বড় করতে হবে। তাহলে বড় করার জন্য কি করতে হবে? একটা ফিক্সড লাইন থেকে কোণটা বাড়াই দিতে হবে। কত কোণে আমি রোটেট করলাম, কত বড় হইল? এই যে এই কোণটা যদি বড় হয় তাহলে প্যাকেটটা বড় হবে, এই কোণটা যদি ছোট হয় প্যাকেটটা ছোট হবে। 5 টাকার মুড়ি নেওয়ার জন্য এই কোণটা খুবই ছোট, আর 20 টাকার মুড়ি নেওয়ার জন্য কোণটা বড়। তাহলে আমরা একটা রাইট সার্কুলার কোণ নিব, সেই রাইট সার্কুলার কোণের মাঝ বরাবর যদি আমরা একটা স্ট্রেট লাইন কনসিডার করি, সেই স্ট্রেট লাইন থেকে একটা কোণ বরাবর থাকবে এবং এই কোণটা ফিক্সড থাকবে। এই রোল 10 কে কেউ একটু নোট দাও, ও মনে হয় নাই, বাট সাউন্ড আসতেছে। স্ট্যাক মিউট কর। আর আপনি মিউট করে দেন স্যার। হ্যাঁ দেখো, তাহলে একটা রাইট সার্কুলার কোণ আমরা কিভাবে তৈরি করি? একটা ফিক্সড, এই যে কোণে, এই কোণটা যদি সেম রাখি একটার জন্য, তাহলে আমাদের একটা রাইট সার্কুলার কোণ তৈরি হয়। তো আমাদের এখানে একটা রাইট সার্কুলার কোণ এবং নিচে আরেকটা রাইট সার্কুলার কোণ একসাথে আমরা অ্যাড করব। তাহলে আমরা যদি বলি দুইটা রাইট সার্কুলার কোণকে একসাথে অ্যাড করব, দুইটা রাইট সার্কুলার কোণকে আমি লাগাই দিছি না, লাস্টের সাইড বরাবর দুইটা রাইট সার্কুলার কোণকে আমরা লাগাই দিছি। দেন এটা একটা রাইট সার্কুলার কোণ, এটা একটা রাইট সার্কুলার কোণ। এই রাইট সার্কুলার কোণ থেকে, এটা কিন্তু প্লেনের মধ্যে না, মনে করো তুমি এখানে একটা লাগছো, এইরকম কেস, এইটা তোমার একটা রাইট সার্কুলার কোণ, এইটা তোমার একটা রাইট সার্কুলার কোণ। মনে করো জাস্ট এই বরাবর একটা ফোল্ড আছে, এদিকে একটা আছে, দুটোকে একসাথে লাগাই দিছো, তার মানে এখানে তৈরি হচ্ছে কি? দুইটা রাইট সার্কুলার কোণ একসাথে নিয়ে গেছো। এইটার বিভিন্ন প্লেন সেকশন নিলে আমাদের কি তৈরি হবে? সার্কেল তৈরি হবে, স্ট্রেট লাইন তৈরি হবে, প্যারাবোলা তৈরি হবে, এলিপস তৈরি হবে। কিভাবে একটু বোঝার চেষ্টা করবা, খালি মাথায় রাখবা যে দুইটা রাইট সার্কুলার কোণকে একসাথে লাগাই দিছি, দুইটা মুড়ি খাওয়ার ঠোঙ্গাকে একসাথে লাগাই দিছো পিছনের দিক থেকে,
তাহলে তখন আমরা কোন ভাবে কেটে নিলে সার্কেল তৈরি হবে, কিভাবে প্লেন দিয়ে কেটে নিলে আমাদের ইলিপস তৈরি হবে। তো প্রথমে এটা দেখো, আমি যদি এই বরাবর একটা প্লেন সেকশন নেই, এই বরাবর একটা প্লেন পারপেন্ডিকুলার একটা, এই যে সোজা একটা প্লেন, এটা একটা প্লেন না, এই প্লেন দিয়ে আমি কেটে নিলাম, তাহলে কি তৈরি হবে? ঠোঙ্গাতে খেয়াল করে দেখবা এইরকম একটা শেপ তৈরি হবে, জাস্ট পারপেন্ডিকুলার বরাবর। এটা কত বরাবর? পারপেন্ডিকুলার বরাবর, লম্ব বরাবর যদি আমরা একটা প্লেন সেকশন নেই, একটা এখানে গোল তৈরি হবে, সার্কেল। এটাকে বলবো আমরা কি তৈরি হবে? একটা সার্কেল। যদি আমরা এই প্লেন সেকশনটা পারপেন্ডিকুলার না নেই, আর এই টপিকটা একটু আরেকটু বলেন স্যার, আরেকবার এই সার্কেল কিভাবে তৈরি হলো? এই যে একটা প্লেন দিয়ে আমরা যদি রাইট সার্কুলার কোণের একটা সেকশন নেই অ্যালং পারপেন্ডিকুলার, এই যে একটা প্লেন, একটা রাইট সার্কুলার, দুইটা আমি একসাথে রেখে দিছি, তাহলে আমরা যদি এই বরাবর পারপেন্ডিকুলার বরাবর একটা সেকশন নেই, তাহলে কেটে যাবে, একটা সাইড পড়ে যাবে, এদিকে থাকবে এইটা, এটা হাফ অংশ আর এইটা, তাহলে এখানে কি তৈরি হবে? ওই বরাবর একটা পারপেন্ডিকুলার নেওয়ার পরে একটা কার্ভ তৈরি হবে, মানে ঠোঙ্গাটা এরকম একটা শেপ তৈরি করবে, এবং সেটা হবে কি? সার্কেল, যদি আমরা পারপেন্ডিকুলার নিই। আর যদি পারপেন্ডিকুলার না নেই, এটা যদি একটু বাঁকা করে দিয়ে দেই, তাহলে আমাদের তৈরি হবে কি রকম? এরকম একটা ইলিপস তৈরি হবে। পারপেন্ডিকুলার না নিলে যদি একটু বাঁকা করে কেটে দেই, তাহলে দেখবো যে এরকম একটা ডিমের মতো শেপ তৈরি হবে। এই যে এটাকে বলবো আমরা ইলিপস। ইলিপস। এখন আমরা যদি সেকশনটা এই বরাবর নেই, তাহলে এটা আমার প্লেন, এইটার সেকশনটা এই জাস্ট সাইড বরাবর, এই যে এই সাইড বরাবর এবং এই সাইড বরাবর, তাহলে এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে, এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে। তার মানে আমরা যদি প্লেন সেকশন নেই অ্যালং এই বরাবর এবং এই বরাবর, তাহলে এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি হবে, পেয়ার অফ কি তৈরি হবে? পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি হবে। যদি সেকশনটা আমি নেই এই বরাবর এবং এই বরাবর, সাইড বরাবর, তাহলে এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে, এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে, তাহলে এক জোড়া মানে পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি হবে। এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন তৈরি হবে। আর আমাদের কি আছে? দুইটা আছে, প্যারাবোলা এবং হাইপারবোলা। তাহলে প্যারাবোলা কিভাবে তৈরি হবে? এই যে আমাদের প্লেন দিয়ে যদি আমি এই বরাবর কেটে নেই, প্লেন দিয়ে যে কোনো এক সাইড বরাবর, এদিকে 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 যে কোনো একদিকে, অথবা এখানে অথবা এখানে অথবা এখানে, তাহলে প্লেন দিয়ে যদি এই বরাবর একটা সেকশন নেই, তাহলে এখানে একটা কি তৈরি হবে? আমাদের এরকম একটা শেপ তৈরি হবে, এবং সেটার আমরা নাম জানি কত? হাইপারবোলা কিভাবে তৈরি হবে? একটা প্লেন দিয়ে যদি একই সাথে এখানে এবং এখানে এই বরাবর কেটে নিই, কি করবো আমরা? একটা প্লেন দিয়ে এই রাইট সার্কুলার কোণ এবং এই রাইট সার্কুলার কোণকে একসাথে কেটে নেব, তাহলে আমাদের কি তৈরি হবে? একটা, অথবা এই বরাবর কেটে নিলাম, তাহলে আমাদের এখানে একটা এরকম তৈরি হবে, এখানে একটা এরকম তৈরি হবে। এই যে এই কারণে হাইপারবোলাতে দেখবে যে দুইটা শেপ থাকে একসাথে, এই যে এটার নাম হাইপারবোলা না, অথবা এরকম একটা ফিগার হাইপারবোলা। দ্যাটস হোয়াই এই যে যদি আমরা এই বরাবর কেটে নেই একসাথে দুইটা রাইট সার্কুলার কোণকেই, তাহলে এখানে একটা কার্ভ তৈরি হবে, এখানে একটা কার্ভ তৈরি হবে, একসাথে দুইটা কার্ভ তৈরি হবে, এবং এই একসাথে দুইটা ফিগারকে বলা হয় হাইপারবোলা। এবং হাইপারবোলার জেনারেল শেপটা হবে এরকম, মনে করে দেখো করছো, এই যে একসাথে এই দুটো ফিগারকে বলা হয় হাইপারবোলা। যদি আমরা একটা বরাবর কেটে নেই যে কোনো একটা, তাহলে কি পাবো? এখানে একটা প্যারাবোলা পাবো। যদি পারপেন্ডিকুলার প্লেন সেকশন নেই আমরা, তাহলে কি পাবো? একটা সার্কেল পাবো, সেটা এখানে পেতে পারি। যদি পারপেন্ডিকুলার না নেই, যে কোনো একটা সেকশন নেই, তাহলে কি পাবো? একটা ইলিপস পাবো, সেটা একটু বাঁকা হবে, এবং বাঁকা হওয়ার কারণেই কিন্তু শেপটা হবে ডিমের মতো, এটা ডিমের। আর যদি পারপেন্ডিকুলার সেকশন নেই, সেটা পাবো কিন্তু এই যে সার্কেল। আর যদি এই সাইড বরাবর সেকশন নেই, তাহলে দুইটা স্ট্রেট লাইন পাবো, এই যে দুইটা স্ট্রেট লাইন পাবো। কথা বোঝা গেছে? প্যারাবোলা, এলিপস এবং হাইপারবোলা। যদি প্যারাবোলা বলি, প্যারাবোলিক শেপটা হবে এরকম, আর হাইপারবোলা যদি বলি, তার শেপটা হবে এরকম। এই সবগুলোই আমরা কোথা থেকে পেলাম? দুটো রাইট সার্কুলার কোণকে একসাথে করে বিভিন্ন প্লেন সেকশন নেওয়াতে বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ তৈরি হলো। এই জিওমেট্রিক্যাল শেপগুলো নিয়ে স্টাডি করার জন্য আমাদের এটা বাই নেমে বললাম দিস ইজ এ প্যারাবোলা। যদি বলি আমরা দুইটা তৈরি হয় একসাথে কাটে দেই, তাহলে দুইটা তৈরি হবে হাইপারবোলা। যদি প্লেন সেকশন নেই পারপেন্ডিকুলার, তাহলে পাবো আমরা সার্কেল। যদি পারপেন্ডিকুলার না হয়, তখন আমরা কি পাবো? ইলিপস। আর যদি এই বরাবর এবং এই বরাবর সেকশন নেই, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো। আমার মনে হয় কোনো কোশ্চেন নাই, যদি থাকে করতে পারবো।
এখন আমরা কি করব, এই প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা এই তিনটা একসাথে কি বলবো আমরা, কনিক। যেহেতু তারা কি মেইনটেইন করবে, ওই যে কনিকের ডেফিনেশনটাকে মেইনটেইন করবে। তাহলে এই তিনটা কনিক নিয়ে আমরা একটা ডিসকাশনে যাব, যে কখন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, স্ট্রেট লাইন এবং সার্কেল। এটাও আমরা ডিফাইন করব, যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন রিপ্রেজেন্ট করবে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, স্ট্রেট লাইন, সার্কেল। এটার জন্য আমরা এখন বাকি ক্যালকুলেশনটাতে যাব। একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ইকুয়েশনটা কত আমাদের, এটা হলো ax² প্লাস টুয়াইস hxy প্লাস by² প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস ay প্লাস c = 0। তাহলে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে কখন সার্কেল, কখন পেয়ার অফ স্ট্রেট লাইন, কখন প্যারাবোলা, কখন ইলিপস। এইটা এই শর্তের জন্য আমরা যাব। তো এইটা রিপ্রেজেন্ট করতে হবে কি, মনে করলাম প্রথম শর্তটা যদি বলি আমরা, একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। কখন সার্কেল রিপ্রেজেন্ট করবে, সার্কেলের জেনারেল ইকুয়েশনটা কি, সার্কেলের জেনারেল ইকুয়েশন কারো মনে আছে? গুড, ইকুয়াল 0, রাইট। x² এই কত হলো, এটা হলো সার্কেলের একটা জেনারেল ইকুয়েশন। তো সার্কেলের জেনারেল ইকুয়েশনে খেয়াল করো তো, x² কোএফিশিয়েন্ট কত, এখানে 1, y² এর কোএফিশিয়েন্ট কত 1, দুটো কিন্তু সেম। এখানে 2 থাকতে পারতো, এখানেও 2 থাকতে পারতো, দেন 2 কমন নিলাম, এটার সাথে ভাগ হয়ে যায়। তার মানে আমরা কি করতে পারবো, যে x² এর কোএফিশিয়েন্ট যা হবে, y² এর কোএফিশিয়েন্টও সেম হইতে হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি আমাদের সার্কেল হইতে চায়, তাহলে x² এর কোএফিশিয়েন্ট কত a, y² এর কোএফিশিয়েন্ট কত b, তার মানে কত হইতে হবে সার্কেল হইতে গেলে, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে সার্কেল when a = b। এটা হলে কি এনাফ হয়ে যায়? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে দেখো x y টার্ম আছে, কিন্তু আমাদের সার্কেলে কি x y টার্ম আছে? না স্যার, সার্কেলে x y টার্ম নাই। তার মানে কি হইতে হবে, এই সিকোয়েন্স কত হইতে হবে। তাহলে এই শর্তটা যদি স্যাটিসফাইড করে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাহলে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা তখন কি বলবো, সার্কেল। ওটা কি বোঝা গেছে? সার্কেলের আর কোনো শর্ত নাই, শেষ। তাহলে এখন আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এরকম দেই, এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে দেখো তো, x² + y² + 2x + 4y + 5 = 0। এটা কি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখানে a এর মান কত 1, b এর মান কত 1, এখানে g এর মান কত, g এর মান কত বলো তো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সাথে g এর মান কত 1, f এর মান কত, f এর মান কত 2, আর c এর মান কত 5, h এর মান কত, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি h এর মান কত 0, যেহেতু এখানে h এর মান 0, তার মানে 0, তার মানে h = 0 এবং x² এর কোএফিশিয়েন্ট কত 1 y² এর কোএফিশিয়েন্ট মানে b, b মানে কত 1, তার মানে এই শর্তটা স্যাটিসফাইড করছে। তার মানে এটা কি ইকুয়েশন হবে, সার্কেলের ইকুয়েশন হবে না? সার্কুলার ইকুয়েশন স্যার। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি কোনো একটা দেওয়া থাকে এবং সেটা সার্কেল কিনা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যদি এটা এরকম থাকতো 2 2, এটা কি সার্কেল হইতো না কি হইতো দেখো তো, সার্কেল হইতো স্যার। সার্কেল হইতো স্যার, কারণ a এর মান হলো 2 = b আর b এর মান কত 2, এই দুটো তো ইকুয়াল। আর h এর মান তো নাই, h এর মান তো 0, দ্যাট ইজ সার্কেল। তাহলে আমরা সার্কেল ইজিলি ড্রাইভ করতে পারবো। এবং সার্কেল রিলেটেড পড়াশোনা আমরা ইন্টারমিডিয়েটে অনেক করে আসছি, বৃত্তের 3-4টা চ্যাপ্টার ছিল, ঠিক আছে, জিওমেট্রির কোর্সে 3-4টা চ্যাপ্টার ছিল সার্কেল নিয়ে, এবং সার্কেল নিয়ে আমরা পড়ে আসছি। সার্কেলকে আমরা আর এখানে স্টাডি করতে চাচ্ছি না। তো আমরা আর 4টা ফর্ম আছে, একটা সার্কেল গেল, এটা গেল, এবং 2 নম্বরে যাবে আমাদের স্ট্রেট লাইন। তাহলে এই ইকুয়েশনটা দেখো তো, দ্বিঘাত সমীকরণ না, x² এবং y² সর্বোচ্চ ঘাত কত দেখো তো 2 না? তার মানে আমরা এটাকে কি বলতে পারবো, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। আমরা তো এর নামে জানি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে স্ট্রেট লাইনের x এর এবং y এর, এই কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, স্ট্রেট লাইনের x এবং y এর ভেরিয়েবলের ঘাত সর্বোচ্চ কত থাকে, 1 থাকে না? জি স্যার। যদি বলি আমরা এইটা কিসের ইকুয়েশন দেখো তো, x² - y² = 0, এটা কিসের ইকুয়েশন বলতে পারবা? এটা ইকুয়েশনটা কি ইকুয়েশন? বিন্দুগামী
অধিবৃত্ত তো? হ্যাঁ না মূলবিন্দুগামী সরলরেখা মূলবিন্দুগামী হ্যাঁ ভালো করে বলো, মূল বিন্দুগামী সরলরেখা স্যার এটা প্যারাবোলা তো স্যার স্যার সরল রেখা কিভাবে হয় স্যার? এক্স স্কয়ার আছে তো স্যার। স্যার রুট কেটে স্যার ওয়াইটাকে ওই পাশে নিয়ে স্যার রুট কেটে দিলে স্যার x ইকুয়াল y হবে, তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঢাল হবে 1। यस কয়টা আসবে, রুট তুলে গেলে কয়টা প্লাস মাইনাস আসবে, স্যার জি স্যার তার মানে এইটা এক জোড়া সরলরেখা দিচ্ছে কি দিচ্ছে না, এই পেয়ার অফ স্ট্রেট লাইন। স্যার তার মানে এটাকে আমরা ভাঙাইতে পারি, y স্কয়ার ইকুয়াল x স্কয়ার, এটা তো লিখতেই পারি, তাহলে y ইকুয়াল কত প্লাস মাইনাস x, তাহলে y ইকুয়াল কত x আর y ইকুয়াল কত মাইনাস x, তাহলে এইটা দিয়ে আমি কি পাচ্ছি, এ পেয়ার অফ স্ট্রেট লাইন। কেন? কারণ এই যে x স্কয়ার এবং y স্কয়ারের ঘাত কত 2 করে, কিন্তু স্ট্রেট লাইনের কত 1 করে, তার মানে 2 কে ভাঙাইলে কত পাওয়া যাবে, 1 1 পাওয়া যাবে। এটা কি আরো এইভাবে লেখা যাইতো না, দেখো তো x y x y 0, এটা লেখা যাইতো না। দেন এখান থেকে আমি যদি এটা লিখতাম যে y কত -x, আর এটা যদি 0 করতাম তাহলে y কত হইতো x, কয়টা পাচ্ছি আমরা এটাকে ভাঙাইলে, x স্কয়ার y স্কয়ার যদি থাকে আমরা এক জোড়া পাবো একসাথে। তাহলে এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে যাবে, x স্কয়ার এবং y স্কয়ার আছে না, x স্কয়ার এবং y স্কয়ার আছে, তার মানে এইটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট, একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কয়টা স্ট্রেট লাইন পাবো আমরা, দুইটা পাবো। আমার কথা কি বোঝা গেছে? তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা কয়টা পাবো, এটা থেকে পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, দুইটা স্ট্রেট লাইন পাবো। তো এই দুইটা স্ট্রেট লাইন কোন শর্তে রিপ্রেজেন্ট করবে, তো সেই শর্তটা বের করার জন্য আমরা প্রথমেই ধরে নিব, শর্তটা বের করার জন্য আমরা কি ধরে নিব, আমরা ধরে নিব যে এইটা সরলরেখা দেয়, সেই টাইপটা আমরা জাস্ট কনসিডার করে নিব, ঠিক আছে। তারপরে আমরা সেটা কনসিডার করে একটা শর্ত ফাইন্ড আউট করব, দেন আমরা বলতে পারবো যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং কোন শর্তে, সেই শর্তটা আমরা তখন বলবো। দেখো আমরা শর্তটা বের করার জন্য আমরা এরকম চুজ করতে পারি কি, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, তার মানে দুইটা স্ট্রেট লাইনের কম্বিনেশন আমরা লিখতে পারবো কিনা, যে n1 x প্লাস n1 y, n1 0 x প্লাস n2 y প্লাস n2 0। এটা আমরা ধরে নিলাম যে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং সেই স্ট্রেট লাইন দুটোর ফর্ম হলো l1x প্লাস m1y প্লাস n1 0, l2x প্লাস n2y প্লাস কত n2 ইকুয়াল কত 0। তাহলে যদি দুইটা স্ট্রেট লাইন এরকম হয়, তাহলে এইটা এইভাবে লেখা যায় কিনা দেখো তো, আমরা লিখতে পারবো l1x l1y l2x plus n2y plus n2 equal x square plus 2xy xy plus কত dy square plus কত y3x y4 plus c equal কত, দেখো এটা লেখা যায় কিনা, এত ইনটু এত ইকুয়াল কত 0, এটা লেখা যায়। কেন লেখা যায়? কারণ এই যে আমরা দেখলাম না y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 0, এটা কি, যদি বলি এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এখানে এর মান হলো -1, b এর মান হলো 1, তারপর আমাদের x এর মান 0, g0 f0 c0, তাহলে এইটাকে আমি কিভাবে লিখতেছিলাম, y প্লাস x আর y মাইনাস x ইকুয়াল কত 0। তো ধরো l1 x প্লাস m1y, এখানে l2 x প্লাস m2y ইকুয়াল 0, তাদের গুণফল আকারে লেখা যাবে। তাহলে আমরা যদি মনে করি এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং সেই স্ট্রেট লাইন দুটো এত ইকুয়াল 0 এত ইকুয়াল 0, তার মানে এইটা ইনটু এইটা ইকুয়াল হবে কত, এইটা ইকুয়াল কত হবে 0, কারণ এইটাকে ভাঙালেই তো দুটো ফর্ম আসবে। দেন আমরা কি করব, এত ইকুয়াল 0 এত ইকুয়াল 0 দুটো স্ট্রেট লাইন পাবো, তার মানে এত ইনটু এত ইকুয়াল 0, ফাইন। এরপরে আমরা এইটা দিয়ে গুণ করে দেব, এইটা দিয়ে তিনটাকে গুণ করব, এটা দিয়ে তিনটাকে গুণ করব, দ্যাট মিন্স আমরা ভাঙাই দেব, দিয়ে আমরা কি করব, ভাঙাই দেওয়ার পরে বোথ সাইডে এই যে এত ইকুয়াল এত, বোথ সাইডে x স্কয়ারের কোএফিশিয়েন্ট নেব, এই লেফট রাইট হ্যান্ড সাইডে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কত a, আর এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কত আসবে দেখো তো, এটা দিয়ে এটা কি গুণ করলে কত হবে x স্কয়ার, তার মানে l1 l2
তাহলে a ইকুয়াল আমরা কত লিখতে পারবো? a ইকুয়াল l1 l2। দেখো তো b ইকুয়াল কত লিখতে পারবো? কেউ একটু বলো দেখি, b ইকুয়াল, b কার কোএফিশিয়েন্ট? দেখো তো y স্কয়ারের কোএফিশিয়েন্ট। এখানে y স্কয়ারের কোএফিশিয়েন্ট কত হবে? এটা দুটো গুণ করে দেওয়ার পর কত? m1 into m2 m1 Yes, into m2 m1, হ্যাঁ m1 m2 এটা হবে b এর মান। h এর মান কত হবে বলো দেখি কেউ? বলো h মানে কত? ধরো এটা twice h এর কোএফিশিয়েন্ট কত হবে? এখানে twice h স্কয়ার xy এর কোএফিশিয়েন্ট কত? twice y। তাহলে এখানে xy কোথায় কোথায় পাওয়া যাবে? এইটা দিয়ে যদি এটাকে গুণ করি xy পাবো, তার মানে l1 m2 প্লাস কত হবে? l2 m1। কথা বোঝার চেষ্টা করো, না বুঝলে বলবো। তাহলে twice h ইকুয়াল এত, তাহলে twice a ইকুয়াল আমরা কত পাবো? twice f মানে কার কোএফিশিয়েন্ট? twice f মানে হলো y এর কোএফিশিয়েন্ট। y এর কোএফিশিয়েন্ট কত পাবো? এই y দিয়ে যদি আমি গুণ করি কনস্ট্যান্ট কে, y পাবো। এইটা দিয়ে এই y কে যদি আমি গুণ করি আমি কনস্ট্যান্ট দিয়ে, তাহলে ওখানে একটা y পাবো। তার মানে m1 m2 m2 m1 আর twice z ইকুয়াল আমি পাবো l1 l2 প্লাস m2 l1। আর আমরা এখানে c এর মান পাবো, c ইকুয়াল পাবো, দেখো ধরো এখানে আমরা c ইকুয়াল লিখলাম, উপরে লিখছি দেখো c ইকুয়াল পাবো l1 এবং m2। ওকে, এইটা বোঝো নাই কিনা দেখো। আমরা এই ইকুয়েশনটাতে বোথ সাইডে ইকুয়েট করলাম কোএফিশিয়েন্টকে, ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অন বোথ সাইড। তাহলে আমরা পাইছি c ইকুয়াল এত, a ইকুয়াল এত, b ইকুয়াল এত, twice h ইকুয়াল এত, twice a ইকুয়াল এত, twice z ইকুয়াল এত। এখন আমরা এই ফর্মুলাটা লিখতে পারি কিনা? নতুন আরেকটা ফর্মুলা লিখতে যাচ্ছি আমরা। মানে একটা ফর্ম a1 a2 0 m1 m2 0 m1 m2 0 l2 l1 0 l2 l1 0 l2 l1 0। আমি এটা লিখতে চাচ্ছি উই নো। আমরা জানি এত গুণন এত ইকুয়াল 0, এটা লেখা যায় কিনা? এটা কিন্তু ডিটারমিনেন্ট সাইন, এটা মনে হয় আমরা জানি। নির্ণায়ককে এই সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নির্ণায়ক। এটা লেখা যাবে কিনা এবং লিখলে আমি কিভাবে লিখলাম কেউ বলো দেখি? স্যার সবগুলো দিয়ে স্যার সবগুলো এটা আমি লিখলাম, এটাকে আমরা কোথায় জানি যে দুইটা ডিটারমিনেন্ট গুণ করলে 0 হবে? কিভাবে 0 হবে? আসলে এটা সম্ভব কিনা? তাহলে এই ডিটারমিনেন্টের মান কত হবে? জি স্যার, এখানে দুইটা গুণ করলে 0 হবে। গুড, কারণ এই ডিটারমিনেন্টের মানও 0, এই ডিটারমিনেন্টের মানও 0। দুইটা গুণ করলে কত হবে? সে 0ই হবে। কথা কি বোঝা গেছে? এটা কেন 0? এই রুল 38 কোনো সাউন্ড আসছে, বাজে সাউন্ড। দেখো আমাদের এই ডিটারমিনেন্টের মান কেন 0? কারণ আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টের মান যদি রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ সবগুলো এলিমেন্ট 0 হয় তাহলে তার মান কত? 0। তার মানে দেখো এই কলাম 0, তার মানে এই ডিটারমিনেন্টের মান 0, এই কলাম 0, তার মানে এই ডিটারমিনেন্টের মান 0। 0 গুণন 0 ইকুয়াল কত? 0। তার মানে আমরা কি বলতে পারবো যে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করবে সব সময়। এবং এল এন এন এর মান যাই হোক না কেন, যেহেতু 0 0 ধরছি 0 0 ধরছি, তার মানে এটা স্যাটিসফাইড করবে। এটা ডিটারমিনেন্টের আমরা একটা গুণ করতে পারবো। এটাও একটা ডিটারমিনেন্ট, এটাও একটা ডিটারমিনেন্ট। তোমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ শিখে আসছো, ডিটারমিনেন্টের গুণ শেখো না। কারণ ডিটারমিনেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু দুইটা ডিটারমিনেন্ট যদি পাশাপাশি থাকে ওই দুইটা ডিটারমিনেন্টকে গুণও করা যায়। এটা কেউ জানো? আর মনে হয় কেউ জানো না। কারণ ম্যাট্রিক্সের গুণ করতে পারো। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করি? ফার্স্ট ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। তার মানে এই যে এইভাবে যায়, এইভাবে যায়। সিম্বলটা দিয়ে রাখুন, ফার্স্ট ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। দেন আমরা গুণ করে যোগ করে দিই। তাহলে আমরা ডিটারমিনেন্টেরও গুণ করতে পারবো। এবং গুণ করার টেকনিকটা কি? রো বাই রো ওয়াইজ গুণ করব আমরা, রো বাই রো। তাহলে রো বাই রো কিভাবে করব আমরা? রো বাই রো কিভাবে গুণ করতে পারবো? এই রো দিয়ে এই রোকে এখানে বসাবো,
এই রো দিয়ে এই রোকে এখানে বসাবো, এই রো দিয়ে এই রোকে এখানে বসাবো। তাহলে আমরা যদি এই রো দিয়ে এই রোকে গুণ করি কত হয় L1 L2 প্লাস কত হবে L2 L1 প্লাস কত হবে 0 * 0, তার মানে 2L1 L2। দেখো বোঝার চেষ্টা করো ঠিক আছে কিনা। তারপর এটা যদি বলি এইটা দিয়ে এটাকে গুণ করব, তার মানে L1 M2 প্লাস M2 L1। তারপর এটা কি হবে L1 M2 প্লাস L2 L1। এই যে একটা ডিটারমিন্যান্ট দিলাম। এরপরে গুণটা কত হবে এইটা দিয়ে ওইটাকে, তার মানে M1 L2 প্লাস কত M2 L1। এরপর এটা কত হবে 2 M1 M2। তারপর এটা কত হবে M1 M2 প্লাস M2 L1। লাস্টটা এইটা দিয়ে গুণ করব আমরা, তার মানে L1 M2 প্লাস L2 L1। তারপর এটা কত হবে L1 শেষ হয়ে গেছে। আমার কাজও শেষ। আর এটা হবে 2N1 N2। আমি আর লিখবো না আজকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই লিখবো। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, পরের দিনে আমরা এই পরের থেকে শুরু করব, ঠিক আছে। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, যদি বুঝে থাকো তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করে নিয়ে শেষ করি। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দেব।